নমস্কার। মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাংলা বিভাগের প্রধান, অধ্যক্ষ অধ্যাপক নীলাকান্তি মণ্ডল, এই আলোচনা সভায় আয়োজক বিশ্বজিৎ রায়, আমাদের যিনি সঞ্চালনের কাজ করছেন অধ্যাপক শিলা বসু, যারা এখানে অর্ডার রয়েছেন, যারা ছাত্রছাত্রী, গবেষক, প্রাক্তন ছাত্রছাত্রী, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমাদের যে আজকে যে আলোচনা সভা, এই বিষয়টা আমার বেশ নতুন লেগেছে। আমাদের মোটামুটি বছরে একটা বিষয় যদি আলোচনা করা যায়, মানে 3 জায়গায় প্রায় কাছাকাছি বিষয় পাওয়া যায়, কাজে একবার তৈরি হলে 3বার রমায়ণ পাওয়া যায়। কিন্তু এই একটা বিষয় দেখলাম যে একবারই একটা নতুন বিষয়, নতুনভাবে ভাবনার বিষয়। আর এখানে যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে দুটো পাঠ। যদি প্রথম অংশটা ধরি, যে 21 শতকে বাংলা ভাষা সাহিত্যের বিকিরণ, এটা একটা সহজ ব্যাপার আছে। কারণ আমরা দেখেছি 9 দশকের, গত শতকের 9 দশক থেকে অনেক পরিবর্তন এলো। পূর্ব ইউরোপের যে বামপন্থী রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ল, আমরা দেখেছি বিশ্বায়ন ঘটল, আমরা দেখেছি পুঁজির বিকেন্দ্রীকরণ ঘটলো, এরকম অনেক কিছু ঘটল। আমাদের অভিধানে এখানে বসিধরচরণ বন্দ্যোপাধ্যায় মশাই যে কাজটি করেছিলেন বঙ্গের শব্দকোষ, সেখানে খুঁজতে গিয়ে তাদের বিশ্ব দিয়ে অনেক শব্দ আছে, বিশ্বনাথ, বিশ্বদ্বীপ, বিশ্বদ্বীপ, কিন্তু বিশ্বায়নটা নেই। এটা যোগ হলো আমাদের বিগত 20-30 বছর, একটা নতুন শব্দ আমাদের যুগে। এই যে যুগে পড়ছে, এর ফলে আমাদের দুদিক দিয়ে, শুধু একদিক দিয়ে কি কি ঘটনা ঘটছে। এই যে এত সহজে জানতাম, যার মুখ দেখতে চাই না প্রত্যেকদিন সকালে আমার মোবাইলে তার মুখটা ভেসে উঠছে। এই যে পরিবর্তনটা চলে গেল, কোথাও একটা ইন্টারনেটের ব্যবস্থা চলে গেল, এর ফলে একটা বিশ্বজুড়ে যোগাযোগ তৈরি হলো। সে বলছে যে কলকাতায় বসে কোন সিরিয়াল চলছে সেটা আমেরিকাতে বসে দেখছে। এইটা বিশেষ করে ঘটল, বাংলা পরিবর্তন তো এলো, কারণ বাংলা তো এভাবে পৌঁছে যাচ্ছে, বইও পৌঁছে যাচ্ছে, কারণ সব কপি পাওয়া যায়, যে কোনোভাবে পড়া যায়, বিকিরণ করছে। কিন্তু প্রশ্নটা হলো, ওই দ্বিতীয় প্রশ্ন এলো, বিকিরণটা একটা প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া, এবং এই প্রথম বন্ধনী দেওয়ার পরেই রবীন্দ্রনাথ চলে এলেন। এই যে তিনি চলে এলেন 1934-এর 34-এর যে ভাষণ, সেইখানটাই যখন আসছে, তখন রবীন্দ্রনাথ যেটা বলছে যে আমাদের শিক্ষার্থী কি করলো, আলোগুলো জন্য ট্রেনটা চলতে শুরু করলো, এবং কিন্তু পাশের গ্রামগুলো তো অন্ধকার। এই যে ব্যাপারটা হচ্ছে, মানে কোথাও না কোথাও যে এই যে যদি এটাকে শিক্ষা প্রতিষ্ঠান করি, তাহলে যখন ট্রেনটা চলে যাচ্ছে ভেতরে আলো বলতে পারে, আর বাইরে যে রাস্তাগুলো যে গ্রামের দিকে ঢুকছে, দুটো তো গতি আলাদা, কারণ ওই রাস্তাগুলো তো ভাঙা। তাই এই যে পরিবর্তন, যে কোথাও একটা সম্পর্কের যে পরিণতি করছে না, সম্পর্ক তৈরি হচ্ছে না, এই যে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠান করলে একটা জায়গায় ছিল, রবীন্দ্রনাথ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রেখেছে। আমি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু আজকে রবীন্দ্রনাথ যখন বলছেন, তখন কিন্তু মনে রাখা উচিত যে সাহিত্য একাডেমি তৈরি হয়, তখন অনেক ভারতের প্রতিষ্ঠান তৈরি হয়, এত বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তখন এই সারস্বত বাংলা একাডেমি তৈরি হয়। এই এতগুলো একাডেমি যে তৈরি হয়েছে, সবই তো তৈরি হয়েছে ওই স্বাধীনতার স্বাধীনতার পরে অধিকাংশ প্রতিষ্ঠান। কাজেই শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সারস্বত প্রতিষ্ঠান, এই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে মূল প্রশ্ন, যেটা পুরনো প্রশ্ন, সেই একই প্রশ্ন এই আমার ধারণা এই বিষয়ের মধ্যে লুকিয়ে আছে, যে রাজবৃত্ত এবং লোকবৃত্তের সম্পর্ক। মূল প্রশ্ন এটা, কারণ আজকে শিক্ষা প্রতিষ্ঠান, সারস্বত প্রতিষ্ঠান, যেগুলোতে আমরা থেকেছি, যেগুলো কাজ করেছি, এখনো আছি, এটা কিন্তু এই জনগণের অর্থ থেকেই এগুলো পরিচালিত হয়। কিন্তু তাদের সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক কি? এই প্রতিষ্ঠানে যদি এই রবীন্দ্রনাথ যে কথা বলছেন, যে সম্পর্ক তো একদিন ছিল, সম্পর্ক তো ছিল না, তা তো নয়, সম্পর্ক তো নষ্ট হলো। মারাঠা পত্রিকা যখন এলো, তখন যেটা হলো একটা মারাঠা খাত কাটা হলো না কলকাতার পাড়ে, যাতে এই বঙ্গভূমির একটা
অংশ থাকবে খালের ওধারে, আর একটা থাকবে খালের এই যে হাত কাটা হয়ে গেল, তাহলে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের জনগণ, আমাদের সারস্বত প্রতিষ্ঠান এবং আমাদের জনগণ, তার মধ্যে কি কোথাও একটা মরাটা কাল আছে যে মুরগি ওদিকটা যা মুরগিরা করে করবে, মুরগিরা এদিকটা যেন না করে? ইংরেজি যখন প্রথম শাসন ব্যবস্থায় এলো তখন কিন্তু কোনো জেলখানা ছিল না। তবে যেটা করতো, কেউ যদি চুরি ডাকাতি করতো তাকে দু চার নাম মেরে একটা নৌকায় তুলে গঙ্গা পার করে ওদিকে পৌঁছে দিত। তার মানে হচ্ছে কলকাতা গঙ্গার এদিকটা একটা সম্প্রদায়, গঙ্গার ওদিকটা একটা সম্প্রদায়। কোথাও কি আমাদের শিক্ষা এবং সারস্বত প্রতিষ্ঠান বিদ্যালয়, এই প্রশ্নটা কিন্তু আজকে আপনার স্বাভাবিক একটা বিষয়। ভাষা সাহিত্য কিভাবে অনুবাদ হচ্ছে এটা নয়, তার যে একটা বড় প্রশ্নের সাথে জড়িত আছে। ছিল সম্পর্ক, রবীন্দ্রনাথের প্রশ্ন বলছে যে ছিল তো সম্পর্কটা তো গুরুত্ব ছিল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে কৃত্তিবাস তখন তো বাংলা সাহিত্য বলে কিন্তু, যদি মৌখিক সাহিত্যের কথা বাদ দিই, বাংলা সাহিত্য কিছু ছিল। বলছে চর্যা পড়তো একটা বিশেষ সম্প্রদায়, তাদের ধর্ম ব্যবস্থার জন্য তারা আচরণের জন্য তারা করছে। সেটা আবিষ্কৃত হলো তো অনেক পরে, তো সেদিন 100 বছর হয়নি, 100 বছর সামান্য বেরিয়েছে। যে মূল বইটা সেদিন আমাদের বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, আমাদের জীবন দর্শনকে, আমাদের বাঁচবো কি করে সেগুলোকে প্রভাবিত করলে সেটা কৃত্তিবাসী রামায়ণ। এই কৃত্তিবাসী রামায়ণ তো যেটা লিখছে, বড় গঙ্গা পারে যখন কৃত্তিবাসীটা গেলে গঙ্গের রাজার সঙ্গে দেখা করতে গেলেন, গঙ্গের রাজা তখন তাকে বলছেন রামায়ণ রচিতে করিলা অনুরোধ, যেটা রামায়ণ রচনা। তার কারণ সংস্কৃত ভাষা ছিল, রামায়ণ ছিল, এবং সেই রামায়ণ কিন্তু কোনগুলোতে পড়ানো হচ্ছিল সংস্কৃত প্রতিষ্ঠানে। কিন্তু কেন রামায়ণ রচনা করতে হবে? আমার যাতে আমার মানুষ যারা বাংলা ভাষায় পড়ে, যারা সংস্কৃত বোঝে না, সংস্কৃত বোঝে সেই সময় কিন্তু কম মানুষ, এই যে বাঙালি তাদের জন্য রামায়ণ রচিতে করিলা অনুরোধ। এবং তখন তিনি রামায়ণ রচনা করছে, সেটা বাঙালি ঘরে ঘরে পড়ছে। এই যে চোখটা তৈরি হচ্ছে, একটা বই দিয়ে তৈরি হচ্ছে। ঠিক একইভাবে মহাভারত, এই যে অনুবাদের পর্বটা, সেখানে কাশিরাম দাস লিখছেন নদ নদীগণ যেন প্রবেশে সাগর, সকল পুরাণ কথা ভারত ভিতর, অনেক কঠোর তপে ব্যাস মহামুনি, রচিলা বিচিত্র দত্ত ভারত কাহিনী, শ্লোকচ্ছন্দের সংস্কৃত বিরোচিলা ব্যাসে, গীতিচ্ছন্দের কহিতারানা শুনো অনাস। তোমাকে সংস্কৃত শিখে করতে হবে, অনায়াসে শোনো, আমি তোমার কাছে মহাভারতটা এনে দিলাম। এই যে কাজগুলো হচ্ছে, এই যে রাজবৃত্ত এবং লোকবৃত্ত, এই যে ভাষার বেড়াগুলো অতিক্রম করছে, এগুলো তো সেই সময় বড় কাজ হলো। শিবপুরাণ তো আমাদের বাংলাতে লেখা হয়, সেটা তো সংস্কৃতে লেখা হয়েছে, কিন্তু তার সেটাকে অবলম্বন করে যেভাবে চণ্ডীমঙ্গল লেখা হলো, যেভাবে শিবায়ন লেখা হলো, এই সমস্ত কাজগুলো তো বেড়াগুলো ভাঙছিল, গুরুত্বগুলো ভাঙছিল। এবং তারপরে আমি বেশি না, সবচেয়ে ভাষা সম্পর্ক তৈরি করে ভাষা তো সম্পর্ক ভাবেও, কারণ 17শ শতকে বলা হলো যে মুসলমান কেন বাংলা বলে। এই তো প্রশ্নটা উঠেছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি, কবি আব্দুল হাকিম তিনি 17শ শতকে বলছে মারুপথে, মানে মারপতি বেদ যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের লোক। হিন্দুর অক্ষর হচ্ছে বাংলা, যেসবে বঙ্গেতে জন্মে হিংসে কখনো বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তাদের কোথায় জন্ম কে জানে? এই বাংলাদেশ জন্মগ্রহণ করে বলছে হিংসে করছে বাংলা অক্ষর। এই যে বাঙালি একদিক দিয়ে যখন বলছে মুসলমান, যখন তোমার আরবি থাকবে শেখা উচিত, তখন আবার দেখা যাচ্ছে আর একটা সম্প্রদায় বলছে সংস্কৃত ওটা ব্রাহ্মণের ভাষা, দেব ভাষা, ওটাতে তুমি ছুটে যেও না, ওটা তোমার ভাষা নয়। তাহলে বাল্মীকি যখন বলছে ব্যাগ যখন করছে, তাকে যখন পালন করেছিলেন, সেটা ব্যাগ বুঝলে কি করে?
তার মানে সংস্কৃত একসময় তো ছিল, ব্যবহার হতো, তাহলে দেব ভাষা বলে একটা ভাষা তৈরি করে দেওয়া হলো এবং বলা হলো যে তোমার বেদ পুরাণ পড়ার অধিকার নেই, দেব ভাষা তুমি পড়তে পারো, সংস্কৃত পড়তে পারো না, তুমি লেখছ, তুমি নিম্ন জাতির মানুষ। সেই সময়ে এসে যে ঘটনা বললো রামমোহন রায় যখন অনুবাদের কাজগুলো শুরু করলেন 1816 থেকে, উনি তো দরজাগুলো খুলে দিচ্ছেন। বাংলাতে যখন উপনিষদ চলে এসেছে, বাংলাতে যখন বেদান্ত সব পাচ্ছি, তখন তো ওই ভাষা রইল না, তখন তো এটা লোক ভাষা, জনগণের ভাষাতে বলতে গেলে এক কথাই লোক ভাষাতে বলছে। এই যে ভেদাভেদটা রাজবৃত্ত থেকে এই থেকে লোকবৃত্তে যে চলে আসছে, তখন একই ঘটনা। এই চেষ্টাটা হচ্ছে কোথায়? তার কাছাকাছি সময় 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং এইটা যে তার বই করছে, গণিতাঙ্ক করেছে, ভূগোল বৃত্তান্ত করছে। আর দেখা যাচ্ছে 1817 থেকে 1851 এসে ক্যালকাটা ভার্নাকুলার কমিটি, পরে কমিটিটা সোসাইটি হলো 1851-তে। তারা এসে কি বললো, লক্ষ্য কি হলো, কেন তৈরি করলো, নারী ও অল্প শিক্ষিতদের জন্য সুপ্রপাঠ্য জ্ঞানমূলক বই বাংলা ভাষায় প্রকাশ করা। তার মানে বাংলা ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্ত থেকে বেরিয়ে পারিবারিক সাংসারিক বৃত্তে ঢুকছে, কারণ অল্প শিক্ষিতদের নারীরা বেশিরভাগই বাইরে আসতে চাইতে হবে। তার এই যুগে এসে যাচ্ছে, বেড়াগুলো উঠে যাচ্ছে, মেনে যাচ্ছে, চেষ্টা চলছে এই রাজনীতি এবং লোকবৃত্ত কোথাও একটা কাজে নিয়ে আসার এই চেষ্টাগুলো চলছে। এবং এই চলতে চলতে আমরা পরবর্তী সময় থেকে অনুবাদ হচ্ছে, ওখানে টেস্ট কনসেপ্টের অনুবাদ হচ্ছে বাংলাতে। আর তারপরে পরবর্তী সময়ে আমরা যেটা দেখতে পাবো যে কোথাও না কোথাও একটা 20 শতক যুগে যখন এই কথাটা নিয়ে আলোচনা করতে হচ্ছে, এবারে একটু বিশ্বভারতীতে করছি বলি আমার, ধরুন আজ থেকে 110 বছর আগে রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে বলছেন যে কোথাও না কোথাও আমাদের এই যে বইগুলো এইগুলো ছিল সাধারণ যে পাঠক, তখন কিন্তু বিশ্বভারতী অন্তর্নিয়ে তৈরি হয়, সেই সময় বলছে যে বিদ্যা চর্চার ক্ষেত্রে এমন একটা কাজ করা উচিত যাতে আমাদের জ্ঞান চর্চাটা সাধারণ মানুষের মধ্যে লোকবৃত্তে পৌঁছয়। তখনই কিন্তু বিশ্ববিদ্যালয় সংগ্রহ ভাবনাটা এসেছে, যদুনাথ সরকারকে সম্পাদক করে সেই কাজটা শুরু হচ্ছে এবং সেই কাজটা হতে পারলো না, কারণ পরে টাকার অভাব হলো, বিশ্বভারতী তৈরি হলো, হলো না, বিশ্বযুদ্ধ চলছে, হলো না, কারণ যদুনাথের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের অবনতি এবং সেইটা যে শেষ পর্যন্ত যেটা এলো সেটা 1941 সালে শুরু হলো এবং তারা কিন্তু অনুবাদ করলেন, রবীন্দ্রনাথের সাহিত্যের স্বরূপ দিয়ে শুরু হলো এবং তার লেখক কারা, জগদীশ চন্দ্র বসু, অমূল্যচন্দ্র রায়, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র রায় বিদ্যানিধি, মানে প্রমোদ চৌধুরী সঙ্গীতের উপর বই, কীর্তিমোহন সেন একাধিক বই। তারা যে বিশ্ববিদ্যালয়ের পরিষদ থেকে বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের জন্য বাংলাতে বই লিখছে, তখন আজকে প্রশ্নটা আমাদের যে প্রশ্নটা বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদেরকে তো প্রশ্নের মুখে ফেলেছে, আমরা কি করছি, আমাদের অবস্থা 1941 থেকে 1981 কটা বই বেরোলো বিশ্ববিদ্যালয় সপ্তাহে 135টা, 1985 থেকে 2012 পর্যন্ত কটা বেরোলো একটা বই। বিকিরণ তো পরে সংকোচনটা কতটা, 135টা ছিল, সেটা দিয়ে দাঁড়িয়ে গেল 18টা, বাকিগুলো হারিয়ে গেল। এই যে কোথাও আমাদের এই যে বিদ্যাচর্চার কেন্দ্রগুলো, তারা যদি মাতৃভাষা এই জ্ঞান চর্চা ওইকে কিন্তু লোকশিক্ষা গ্রন্থমালা কিন্তু সেই জায়গা থেকে প্রকাশিত হয়েছে। মানে এই ভাবনাটা রবীন্দ্রনাথ শুধু বক্তৃতাতে বলছে না, সাহিত্যের শিক্ষার বিকিরণ নয়, রবীন্দ্রনাথ এই কাজটা কিন্তু করছে এবং করছেন মধ্যযুগের সাহিত্যকে
বা নতুন সাহিত্যকে অনুবাদের কাজ নিজে হাত দিয়ে করছে এবং করাচ্ছে, দাদু অনুবাদ ওই সময় হচ্ছে। এই যে ব্যাপারটা, এবং তারপর আমাদের যে অনুবাদ বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন তৈরি হচ্ছিল, এই বঙ্গীয় সাহিত্য পরিষদ কিন্তু বাংলা সাহিত্য পরিষদ নয়। এখানে কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাঁওতালি বই দান করেছে। আজকে প্রতিষ্ঠানটা দিকে তাকিয়ে দেখলে মনে হয় ওটা বাংলা সাহিত্য পরিষদ, ওখানে মৈত্রী বই বেরিয়েছে। এই যে কাজগুলো, যে প্রতিষ্ঠানগুলো, বাংলা একাডেমি, বাংলাদেশে একটা আছে, আমাকে একটা বাংলা একাডেমি যেতে হবে। তাহলে আমার নেপালিরা কোথায় যাবে? তারা তো এখানে বসবাস করে নাকি আন্দোলন করে তাদের একটা আলাদা একাডেমি তৈরি করবে? নেতারা কোথায় গেল? আমাদের এই রাজ্যে এর কোথায় গেল? সবরটা কোথায় গেল? আমার সাহিত্য চর্চা, আমার জ্ঞান চর্চা, আমার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এদের জায়গাটা কোথায়? বাংলাদেশের পরিস্থিতি আলাদা, ভাষা আন্দোলন, সেখান থেকে বাংলা একাডেমি প্রতিষ্ঠা। আমাদের এখানে কেন প্রতিষ্ঠা হবে? সেখানে কিন্তু একটা ভৌগোলিক জায়গা দিয়ে হবে। পশ্চিমবঙ্গ একাডেমি হতে পারে, সাহিত্য একাডেমি হতে পারে। এই যে কোথাও না কোথাও আমরা নিজেকে সরিয়ে নিচ্ছি। এরপরে কি করছি? কতগুলো খণ্ড খণ্ড দ্বীপের মতো তৈরি করে দিচ্ছি। যে আন্দোলন করছে তার জন্য একটা একাডেমি করছে, তার মধ্যে আমার দুটো একাডেমি হয়েছে, একটা ভাষা কোথায় রাজনৈতিক। কাজে এই যে পরিস্থিতিটা হচ্ছে, কোথাও বিনিময়ের জায়গাটা আমরা তৈরি করতে পারছি, কোথাও এই সমস্যাটা হচ্ছে। সমস্যাটা বললে যেহেতু ট্রেনের কথা বলেছেন, আমি একটু ট্রেনের কথা বলি। সেটা হচ্ছে কালাহান্ডিতে একটা আলোচনা সভা করছি যে লোকসাহিত্যের ওপর, ওড়িশার লোকসাহিত্যের ওপর। কালাহান্ডিতে প্রায় 35টা আদিবাসী গ্রুপ আছে। তো সেখানে যাওয়ার পর সেই আলোচনা সভাতে, সেটা সাহিত্য একাডেমির প্রথম আলোচনা সভা, তো সেখানে যাওয়ার পর একটা বড় লোক সংস্কৃতি বিশেষজ্ঞ করলেন ওড়িশার মানুষ। তার গবেষণায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ গবেষণা লোকসাহিত্যের ওপর। রামকুমার আপনার জন্য আমার এখানে আসা। অনেকেই দেখেছি বলছে ওড়িয়া মানুষ, তাদের মতো ভাষা বলে। তো আমি বললাম যে কেন? এটা যোগাযোগের ব্যবস্থা ভালো, যোগাযোগের ব্যবস্থা ভালো নেই, ভালো ওঠে এটা সোজা। তো এই যে ভবানীপাটনা, তো আমি আসার সময় সত্যি নেই, ওটা ট্রেন নেই, চিন্তায় আমি নিজেও গেছি। পরে স্টেশনের সামনে যে বললাম যে আপনারা এখানে দুটা গেট করেন, ঠিক আছে, মনে তো আসতে পারছেন না। বলতে আমাকে আপনি প্রথমবার এলেন, ওটা দেখুন এখানে জরুরি যারা মানি লোক তারা আসেন না, যারা টিকিট কাটলেন এমন লোক কালাহান্ডিতে আসে, যারা বুদ্ধিজীবী, যারা লেখক, তারা বলছে কালাহান্ডি আসতে পারি না কারণ ভালো ট্রেন নেই। আর রেল দপ্তর বলছে ভালো ট্রেন দিতে পারি না কারণ বুদ্ধিজীবীরা এবং লেখকরা আসেন। বিশেষ সাথে ডাকতে বলে এই যে ব্যাপারটা, এই আরেকটা উদাহরণ সোনাল কালচারাল সেন্টার, যেটার সঙ্গে সেটার সঙ্গে আমি জড়িত ছিল, সোনাল কালচারাল সেন্টার এবং নর্থ সোনাল কালচারাল সেন্টার কিংবা প্রথমেই সিদ্ধান্ত হয়েছিল যে এটার কোনো ক্যাপিটালে যেন এটা না থাকে, কোনো রাজধানীতে এই সেন্টারগুলো তৈরি হবে না। কারণ এটা মূলত লোক সংস্কৃতির, লোক নৃত্য প্রতিষ্ঠানগুলো তৈরি হলো। তো তার ফলে যেটা হলো, দেখা গেল যে সেখানে সব জায়গায় আছে, অনেক জায়গায় কলকাতাটা বড়, শান্তিনিকেতনে যেটা আছে সেটা আমাকে একজন ওদের সিকিউরিটি আমাকে বোঝাচ্ছিল, আন্দামানের জনজাতি দল। কাজে এইগুলো মোটামুটি সিকিউরিটিরা চালায়। আর মূল যে এই তো কোথাও যে আমাদের এই রাজধানী কেন্দ্রিকতা, কোথাও যে রাজবৃত্ত, এটার সঙ্গে যে লোকবৃত্তের যে দূরত্বটা তৈরি হয়ে গেছে, সে দূরত্বটা কোথাও আমরা ভাঙতে পারছি। এই ভাঙাটা আজকে সবচেয়ে বেশি দরকার। ভাঙতে পেরেছিলেন মহাত্মা গান্ধী, যে জন্য মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিকে জনগণের স্তরে নিয়ে যেতে পেরেছিলেন, যেটা খানকা পুরাতে রাজারাও লিখেছিলেন, যেটা সতীনাথ ভারতী লড়াই চালুক্তাংশে লিখেছিলেন। যদি রাজনীতিতে তিনি ভাঙতে পারেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহ্যটাকে ভেঙে দিতে পারেন, তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতি ভাঙা দরকার। আমাদের এইটা চিন্তা করা দরকার
আমরা শাশ্বত প্রতিষ্ঠা, তারাও আজকে রাজধানীর বাইরে বেরোতে চায় না, কারণ বাইরে হোটেলগুলো ভালো, যাতায়াতের ব্যবস্থা সুবিধাজনক। এই কোথাও সাহিত্য সংস্কৃতি, এই তো ভাষা, আমি ভাষা বলতে গেলে দুটো জিনিস বুঝি। ভাষা বলতে শুধু সাহিত্যের ভাষা বুঝি না, আমি জ্ঞান চর্চার ভাষাও বুঝি। এই তো জ্ঞান চর্চার ভাষা, এই ভাষাটাকে জ্ঞান চর্চা কতটা আমরা প্রয়োগ করি, আমি এইটুকু অন্তত বলবো যে নানা বিশ্ববিদ্যালয় যে নানা জেলাতে তৈরি হয়েছে বা ছোট ছোট জায়গায় তৈরি হয়েছে, আমার কিছু অভিজ্ঞতা আছে। খুব মানে ইনফ্রাস্ট্রাকচার অত ভালো হয়নি, হয়তো প্রতিষ্ঠানটা তৈরি করে দিয়েছে বাবু এখানে ছিলেন একসময় উপাচার্যের দায়িত্বে দত্ত মশাই, তিনি আমি বলে আপনি ছেড়ে দিলেন কেন, তার লোকজন নিয়ে আমি একা পারাবো, তো দেশের পরিস্থিতি এমন হয়। কিন্তু একটা জিনিস হয়েছে, যে মেয়েটি পড়তে আসতো না কলকাতায়, সে অন্তত সেখানে বসে পড়তে পারছে, অন্তত সমাজ, তারা ডায়মন্ড হারবারে যাচ্ছে, তারা বাঁকুড়াতে যাচ্ছে, তারা আজ উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে, এবং যারা পুরুলিয়াতে যাচ্ছে, এবং গবেষণাটা অনেকগুলো গবেষণায় স্থানীয় বিষয় নিয়ে কাজ হচ্ছে। এই যে রাজনীতি থেকে মেঘের লোকবিত্ত যাওয়া, আমি মনে করি যে এটা একটা কাজ। এই যে কোথাও এই বিনিময়টা, রবীন্দ্রনাথ যখন এই শান্তিনিকেতন তৈরি করছে, আজকে রামকীর্তন বোঝালে এই ভাস্কর্যই তৈরি হতো না যদি রামকীর্তন বোঝ শিখতেই পারতেন না যে কলকাতার আর্ট কলেজে পড়া। তার পরিবেশ ওটা নয়, যে পরিবেশ চেয়েছিল, এই যে মুক্ত পরিবেশ, সেই জন্যই সাঁওতাল পরিবার আমরা পেলাম, সেই জন্যই কলেজবাসী আমরা পেলাম। এই যে কোথাও না কোথাও আমাদের এই যোগসূত্রটা খুব দরকার, না হলে ওই গঙ্গা এপার আর ওপার বা মারাঠা হাতের এদিক আর ওদিক, এই জায়গাগুলো ভাঙবে, মানে এগুলো ভাঙা অত্যন্ত জরুরি। এবং কিছুটা হলেও যেটা হয়েছে, আমাদের কথা সত্য একটা বড় ভাঙার জায়গা ছিল এই গ্রন্থাগার, এগুলোও কিন্তু এই ভাষা এবং সাহিত্য তার সম্প্রসারণের একটা ক্ষেত্র। এখন অধিকাংশ লাইব্রেরি বন্ধ, মানে একজন লাইব্রেরিয়ান 3টে গ্রন্থাগার চালান, এটা 2 দিন চলে, ওটা 2 দিন চলে, আর 3 দিন ছুটি নিলে ওগুলো সব তালা পড়ে যায়। 1948 সালে আমার গ্রামের গ্রন্থাগার তৈরি হয়েছিল। আমাদের ছাত্র জীবনে, আমাদের ছোটবেলায় বড়বেলায় কখনো আমি সেই সব তার দরজা ছুটির দিন ছাড়া বন্ধ হতে দেখিনি। আমার উপন্যাস আছে ভজ নঙ্গচন্দ্র, সেখানে লাইব্রেরিয়ান গ্রন্থাগারী একটা মূল চরিত্র, সেদিনে যে দেখলাম তারা পড়ে গেছে। এই যে তারা পড়ে যাচ্ছে, তাহলে সম্প্রসারণ বা বিকিরণ যদি একটা মন্ত্রী আছেন, তিনি নাকি জনসংখ্যা বাড়াতে বলছেন, জানেন বা বিদ্যা বাড়াতে বলছেন, সম্প্রসারণটা চাইছে জনসংখ্যা দিক। এই যে কোথাও একটা জ্ঞান চর্চা, বিদ্যা চর্চা, এই পরিসরগুলো যে ছোট হয়ে যাচ্ছে, আর এই যে অনুবাদের যে জায়গাটা, এটাও এক ধরনের এককালে বলতো, এখনো বিশ্বভারতীতে আছে, বাইরের জায়গা থেকে আসে, কিছু বড় কিছু বিশ্ববিদ্যালয় একটা আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কতটা দেশের আছে? 163টা দেশ। কোন বিদেশে বিশ্ববিদ্যালয়ে 163টা দেশ। আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কটা দেশের আছে? একমাত্র ভারতবর্ষ। এই যে এত দেশ থেকে এলে যে বিনিময় হয়, তো তার ফলে বিকিরণ হয়। যখন কলকাতা বিশ্ববিদ্যালয় একটা বড় ক্ষেত্র ছিল, যেখান থেকে কিন্তু বহু এখানে পড়তে এসেছে, তারা বাংলা সাহিত্যের অনুবাদ করে নিয়ে গেছে, প্রভাবিত হয়েছে বাংলা সাহিত্যের। এই নবকাব্যমূলক কবিতা, সেখানে কি গভীরভাবে শান্তিনিকেতনের কথা আছে, কিন্তু এখানে ছাত্র ছিল। এই বিনোদিনী দেবী, তিনি যে ঘটনাটা খুব বললে, বিনোদিনী দেবী এখানে ছাত্রী, এবং বিনোদিনী দেবী যে বলা যায় বিশেষ করে 1961 থেকে রবীন্দ্রনাথের জন্মসংবর্ষ থেকে যে বড় একটা মণিপুরী নাটকের ক্ষেত্রে, মণিপুরী কবিতার ক্ষেত্রে, মণিপুরী ছোট গল্পের ক্ষেত্রে যে পরিবর্তন বলবো না, আমি বলবো যে বিপ্লবটা ঘটলো, সেটা কারণ এই ক্ষেত্রেই সেই প্রদীপের আলোটা কিন্তু নিয়ে গিয়েছিলেন বিনোদিনী দেবী। এই যে যে কেন্দ্রগুলো ছিল, বাঙালি একসময় যেখানে রেল লাইন ছড়িয়েছিল সেখানে বাঙালি ছড়িয়েছে, যেখানে ইংরেজ শাসন ছড়িয়েছিল সেখানে বাঙালি ছড়িয়েছিল। এবং মণিপুর যখন 1891
করে মণিপুরে যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলো তখন বাবুরা কোথায় গেলেন, বাবু পাড়া তৈরি হলো, বাংলা স্কুল তৈরি হলো, সেই স্কুলে মণিপুরের ছেলেরা ভর্তি হতে শুরু করলো। সেই স্কুল মণিপুরি সংস্কৃতিতে ভীষণভাবে প্রভাবিত করলো, সাহিত্য সংস্কৃতিতে প্রচুর বাংলা অনুবাদ হলো। আমি পরে মণিপুরি থেকে বাংলা অনুবাদ করতে করাবো বলে আমি নিজে 10-15 বছর আগে সে স্কুলে গেলাম। সেই স্কুলে আমাকে খুব করে যত্ন করে চাটা খাওয়ালেন, একটা গরু মাঠে চলছিল, সেটাকে আমাকে ছুটে আসার আগে সাবধানকে নিয়ে গেলাম, যে পৌঁছলাম, যে বললাম যে আমাকে সাহায্য করতে পারেন, আমাকে মণিপুরি কবিতার অনুবাদ করতে। তখন ওরা খুব নান করে বললেন, আমরা অনেকদিন মণিপুরিতে মণিপুরে আছি, জানেন তো বাংলাটা সেভাবে ভুলে গেছে, আর নেই, বাংলাটা অনেকটাই ভুলে গেছে, ভালো বাংলা বলতেই পারে, কারণ মণিপুরিটা না ওটা শেখা হয়। মণিপুরি শেখা হয় না, বাংলাটা ভুলে গেছি। এই যে বিকিরণের জায়গাটাতে যারা করতে পারতেন, শিলংয়ে একটা সেন্টার খোলা হবে, সার্টিফিকেট আমি গেছি, শিলংয়ে বাইসাইকেলের নিয়ে তিনি বসেছেন, চা খাওয়াচ্ছেন। আমি বললাম আমরা 3 পুরুষ এখানে আছে, প্রজন্ম করলেই ভালো হতো, মেয়েরাও তো ছিল। তো যাই হোক, আমরা জিজ্ঞেস করলাম যে, আর বললাম ও খুব ভালো, তাহলে আমার কিছু খাসি কবিতা অনুবাদ করবে না? আমার খাসিটা শেখা হয়। অথচ এইখান থেকে ওই খাসির ভাষাতে, খাসি ভাষার অনুবাদ বা এইখান থেকে ব্রহ্মসঙ্গীতের অনুবাদ কিন্তু খাসি ভাষায় করা হয়েছিল, বাঙালিরা করেছিলেন সেটা পুজো অঞ্চলে। সে কথা প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রজীবীতে আছে। কাজে আমাদের যে আমরা ভাষা সংস্কৃতির বিস্তার করে হবে, আগে আমার তো বিস্তার হতে হবে, মানে আমার মতনই তো বিস্তার হবে, কাকে দিয়ে বিস্তার হবে? বিস্তার সেটা তো সবসময় বসন্তের হাওয়া বলবেই না তো, যে বয়ে ট্রেন নিয়ে যাবে, যা করে যায় ভাষাটাই তো নিয়ে চলে যায়, কোথাও তো সেটাকে করতে হবে। এই যে অনুবাদের যে জায়গা, সেটাও তো একটা প্রশ্ন। ন্যাশনাল লাইব্রেরি আছে বলে কিছুটা অনুবাদ, কিন্তু আমি কন্নড় থেকে অনুবাদ, তাহলে আমাকে একজন ফোন করলেন যে তামিল থেকে তো গ্যাপি পেয়েছে, কিছু অনুবাদ করতে চায়। আমি দুজনের নাম বললাম, তারা ব্যস্ত বললো ও দুজন কি হবে না বলবো, আর দ্বিতীয় মানুষ পাচ্ছে কন্নড় থেকে অনুবাদ করা হবে। কন্নড়ে কত বাঙালি আছে, কিন্তু তারা কন্নড় শেখেন না। এই যে কোথাও যে বিনিময়টা হবে, কোথাও যে বাংলাকে কন্নড়ে দিয়ে যাবে, কন্নড় থেকে বাংলায় নিয়ে আসবে, তাহলে আমাদের জ্ঞান চর্চার পরিসরটা কোথায়? আমাদের এটা ভাবা আজকে দরকার নেই। আর লেখকরা একদিকে আঞ্চলিক ভাষাগুলোকে তারা তাদের মতো করবে, কারণ লেখকরা অনেকটাই আমাদের কথা সাহিত্যটা বিশেষ করে সেটা তো ওই জেলা ভিত্তিক একটা চেহারা পেয়েছিল, বিশেষ করে 70-এর দশকে। আমরা তো একটা জেলা খুঁজে নিয়েছিলাম, সেটা সৈকতবিদ হতে পারে, নলিনী হতে পারে, জয়া হতে পারে, ঝড়েশ্বর হতে পারে, ভগীরথ হতে পারে। আমরা সেইখানে একটা ভাষা, সেই জীবনটা উঠে এসেছি, কিন্তু এর বাইরে যে জ্ঞান চর্চার পরিসর, আর একটা দ্বিতীয় কথা, বাঙালির একটু সাহিত্য চর্চা কমিয়ে রবীন্দ্রনাথ যেটা বলছে জ্ঞান চর্চাটা করা হয়। এই যে বিজ্ঞানের বই, এই যে সমাজ প্রত্যেক, এইখানে কতটা বাংলা ভাষাকে আনা যাবে, কতটা জগদীশ্বর বসু পারেন, প্রফুল্লচন্দ্র রায় পারেন, তাহলে পরবর্তী প্রজন্ম পাবেন। এই যে জায়গাটা কোথাও না কোথাও তো বিকিরণ তো তারা মাধ্যমে হবে। এই রবীন্দ্রনাথ যেভাবে এক একটা প্রতিষ্ঠান হিন্দি ভক্ত এখানে তৈরি করেছে, ওটা জিনিসটা খুব কম করে, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ দুজনেই তো এশিয়ার নিচে ভাবেননি। আর আমরা বলছি শুধু বাঙালিদের চাই, বাঙালিদের চাই, সংস্কৃতিদের চাই, এইটা তো ঘটনা হতে পারে। এই কিছু চাওয়ার ব্যাপারটা ভালো জোড়া যে আমাদের ব্যাপার, তা নাহলে রামটা এলো কোথা থেকে, যদি ভারতের বাদ চলে যায় আমি হতে পারছি। কাজে এই কোথাও না কোথাও এই যে আমাদের নামে, আমাদের আচারে, আমাদের পরিচয়ে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সম্পদ আমরা আমাদের মতো করে দেবো। আমি সেভাবে বলছি না, ওই রামায়ণে আছে না, বাল্মীকি রামায়ণ ছিল যে রামকে ইয়েতে পাঠিয়ে দিয়েছে বনবাসে, তো তখন বাল্মীকি রামায়ণে ছিল যে খুব রেগে গেছে লক্ষ্য,
বলছে দাদা তুমি আমাকে অনুমতি দাও, আমি দশরথ বাবা দশরথ এবং ভরতের পেট থেকে কেটে দিই, কেটে দিলে তুমি রাজা। তো পৃথিবী যখন অনুবাদ করতে যাচ্ছে তিনি দেখছেন যে বাঙালি পৃথিবীবাসীর প্রশ্ন যে এরকম পেট থেকে বাবাকে কেটে দিলে এটা বাঙালি কেমন ভাবে নেবে। উনি এটা বাল্মীকি বলেছে, বাল্মীকি আগে ডাকাচ্ছিলেন কিন্তু কীর্তিবাস তো ডাকাচ্ছিলেন না। তারপরে কীর্তিবাস ওটা বললেন যে ভরতকে কেটে দেবো কিন্তু দশরথটা বাদ দিয়ে দেবো। তাকে আমরা যে অনুবাদ করবো, আমরা তাকে যা গ্রহণ করবো আমাদের মতো করেই তাকে গ্রহণ করবো এবং এই গ্রহণের মধ্য দিয়ে নিজের বিস্তারটা করবে। স্বামীজির একটা কথা আছে, যতটা নিজেকে ছড়াতে পারি, যতটা নিজে সীমা ভাঙতে পারি, যতটা দেয়ালগুলো ভেঙে দিতে পারি। মানে রবীন্দ্রনাথ যেটা ন্যাশনালিজমের কথা বলছে যে এটাও যে ইমাজিনারি বাউন্ডারি বলছেন, এমনকি দেশের যে সেই জায়গায় আমরা যদি এই মানে কোথাও না কোথাও আমরা ভাঙতে পারি, অন্যের কাছে পৌঁছতে পারি। মানে একটা জিনিস বলেই আমি শেষ করে দিচ্ছি, আপনার কাছে আছে। তো আমি যেটা বলি যে বিশ্বযুদ্ধ চলছে, কত বিশ্ব, তখন রবীন্দ্রনাথ আমেরিকাতে বক্তৃতা দিতে গেছে। তো প্রত্যেক দিন এই বিশ্বযুদ্ধে আমাদের বিশ্বযুদ্ধ দিন আমরা আমাদের সিঁদুর পর্যন্ত যাই এবং প্রত্যেক দিন এসে হচ্ছে। এখন এই ইরানের সঙ্গে যুদ্ধ তো দেখছি, কে কতদিন আর কটা ট্যাঙ্ক, কটা বিমান ফেলে দিতে পারলো, কতটা ট্যাঙ্ক নষ্ট করতে পারলো, কত মানুষকে, কত বিশ্বযুদ্ধের সময় আরো বড় যুদ্ধ। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় জয়, আমার আনন্দ আমি কত লোককে মারতে পেরেছি, আমার আনন্দ আমি কত বিমানকে নিচে ফেলে দিতে পেরেছি, আমার আনন্দ আমি কত জায়গায় কম ফেলে আগুন জ্বালতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে চিঠি দিচ্ছে, আমি বিশ্বভারতী, তখন বিশ্বভারতী চেহারা নেয়নি, আমি ওখানে একটা প্রতিষ্ঠান তৈরি করবো যেখানে বিশ্ব মিলিত হবে। যদি রবীন্দ্রনাথ 1917 সালে ভাবেন যে ভুবনডাঙ্গার মাঠে বিশ্বকে নামিয়ে আসবেন, তাহলে আমরা কি করে আমাদের সম্পূর্ণতা দিতে পারি? তো সত্যি রবীন্দ্রনাথকে বিশ্বাস করি, তাহলে আমাদের কোথাও একটা নিজেদের বিস্তার, নিজের ব্যক্তি এবং যদি আমরা আমাদের মানসিক ব্যক্তি ঘটাই, ভাষা এবং সাহিত্য ব্যক্তি নেই। নমস্কার।